সম্মানিত দর্শক, পর্যটনের যশদিগন্ত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন ট্যুর ডি কালচারের স্বত্বাধিকারী ABM জাকারিয়া রাজীব। রাজীব ভাই হচ্ছে উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি একাধারে ট্রাভেল আইটিনারি কেমন হওয়া উচিত এবং আইটিনারি অনুযায়ী প্রাইস কোটেশন কেমন হওয়া উচিত এই বিষয়ে উনি স্পেশালিস্ট। তো আজকে আমরা ওনার কাছে শুনবো যে এই একটা ভালো মানের আইটিনারি তৈরি করতে গেলে বা কোনো কর্পোরেট হাউজে বা ফ্যামিলি গ্রুপে কোটেশন দিতে গেলে সেই কোটেশনের বিষয় তৈরিতে কী কী বিষয় মাথায় রাখতে হয় এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা ওনার কাছে শুনবো। তো আজকে আমরা এখন ওনাকে আমাদের মাঝে স্বাগত জানাবো। রাজীব ভাই, আমাদের মাঝে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ পর্যটন 10 দিগন্ত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন। আচ্ছা, আলোচনার শুরুতে আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই, আপনি নিয়মিত ট্যুর পরিচালনার পাশাপাশি একটা ট্রেনিং ইনস্টিটিউটে বোধহয় আপনি ক্লাসও নেন, আমি যতদূর জানি। জি, SB এভিয়েশন ট্রেনিং সেন্টার মিরপুর 11তে অবস্থিত। আচ্ছা, এটাতে আপনি মানে কি কোটেশন আর হচ্ছে আইটিনারি এই নিয়েই তো ক্লাস জি, নেন? এটা ভিসা সেকশনে আছে এবং সামনে এটা GDS এ একটা ক্লাস অ্যাড হবে। ওকে। তো আমরা আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে ভ্রমণ পরিকল্পনা, এই ভ্রমণ পরিকল্পনা করতে গেলে তো বাজেট একটা অনেক বড় ব্যাপার। এই কর্পোরেট হাউস বলেন, ফ্যামিলি গ্রুপ করেন, তাদেরকে একটা প্রথমে একটা কোটেশন দিতে হয়। তো এই একটা কোটেশন তৈরি করতে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? ধন্যবাদ। একটা কোটেশন তৈরি করতে গেলে প্রথমে আপনাকে কোন ডেস্টিনেশনের জন্য কোটেশন বানাচ্ছে সেই ডেস্টিনেশনের আইটিনারি তৈরি করতে হবে। আইটিনারি হচ্ছে হলো আমরা যে ডেইলি লাইফটা লিড করি সেরকম ভ্রমণের যে লাইফটা লিড করব, ভ্রমণের যে সময়সূচিটা, কোন কাজটার পর কোন কাজটা করব, কোন কাজটার পরবর্তীতে কোনটা আসবে, সিরিয়ালি যেটা আসবে সেটা যেটার মধ্যে থাকে সেটাকে আইটিনারি বলা হয়। আইটিনারিকে বলতে পারেন যে কোটেশনের প্রাণকেন্দ্র। আচ্ছা। একটা ভালো আইটিনারি হলে আপনি একটা ভালো কোটেশন করতে পারবেন এবং একটা ভালো কোটেশন হলে অবশ্যই আপনি প্যাসেঞ্জার পাবেন। আচ্ছা, কোটেশন যে আপনারা দেন বা ধরা যাক যারা ট্যুর পরিচালনা করে তারা বিভিন্ন জায়গায় কোটেশন দেয়, এখন এই কোটেশনের কি কোনো থাকে, একটা ভালো ফরম্যাট বা এরকম কোনো আছে যে এই ফরম্যাটে কোটেশন দিলে প্রতিষ্ঠানের বুঝতে সুবিধা হয় যে তারা আসলে সার্ভিস কেমন দিতে পারে, এরকম থাকে? কোটেশনের কিছু ফরম্যাট আছে, বিভিন্ন জনের বিভিন্ন ফরম্যাট ব্যবহার করে। তবে আমি বলবো যে ফরম্যাট আপনি যাই দেন না কেন, আপনার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এটা স্পষ্ট করে দেওয়া উচিত ক্লায়েন্টকে, যে কোনো ক্লায়েন্টকে স্পষ্ট করে দেওয়া উচিত। কারণ একটা আইটিনারি, একটা ট্যুরের ক্ষেত্রে আপনি যে কোনো রকম ইনসিডেন্ট ঢুকতে পারে বা যে কোনো রকম চেঞ্জ হতে পারে। তো সেই চেঞ্জটা আপনি কিভাবে কভার করবেন, প্যাসেঞ্জারকে কিভাবে মানাবেন। হঠাৎ করে আপনি দেখা গেল যে বিমান দিয়ে আপনি নেপালে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন, কোনো কারণে ফ্লাইট ডিলে হয়ে গেল, ফ্লাইট আপনার 8 ঘন্টা ডিলে হয়ে গেছে। এখন 8 ঘন্টা ডিলে হয়ে যাওয়ার কারণে আপনার হোটেল এবং অন্যান্য যে ট্রান্সপোর্ট আছে সেগুলো আপনাকে চেঞ্জ করতে হইতেছে। এদিকে সে কিন্তু আপনার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সার্ভিস দেবে বলে অঙ্গীকারবদ্ধ বাইরের দেশে, কিন্তু আপনি যেহেতু ডিলে করে ফেলছেন এবং এটা আপনারও দোষ না, ওয়েদারের কারণে বা পলিটিক্যাল আনরেস্টের কারণে নানা আপনি কারণেই হতে ডিলে পারে। হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার এখানে কি এই সার্ভিসটা আসবে, কি সার্ভিস চার্জটা আসবে, সেটা আপনার প্যাসেঞ্জারকে আগে থেকে বলে দিতে হবে। আবার কোনো ইনসিডেন্টও হইতে পারে, সেক্ষেত্রে এটা কি হবে, বা কোনো কারণে আপনি যেতে পারছেন না বা আপনি 2 দিন পরে যাবেন বা 2 দিন আগে যেতে চাচ্ছেন, এইসব ব্যাপারটা ক্লিয়ার করে দিলে প্যাসেঞ্জারের সাথে আর আপনার মনোমালিন্য থাকছে না। আচ্ছা, কোটেশনে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা একটা কোন উচিত। কন্ডিশন হিসেবে উল্লেখ থাকা যেতে পারে, উল্লেখ রাখা উচিত। ওকে। আর 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 আইটেনারি তৈরি করতে আমি আপনাকে বললাম যে আইটিনারি হচ্ছে হলো কোটেশনের প্রাণ। আইটিনারি যত সুন্দর হবে তত আপনার কোটেশনটা লুক্রেটিভ হবে এবং সাশ্রয়ী হবে। আচ্ছা, তো ধরা যাক, মানে ধরা যাক আমরা হয়তো উত্তরবঙ্গে ট্যুরের এদিকে যাব, তাহলে এটা এক এক জায়গায় তো মানে জায়গাগুলো তো ছড়ানো ছিটানো, তাহলে এখানকার একটা ভালো মানের আইটিনারি তৈরি কেমন হইতে পারে, রুট প্ল্যানটা কেমন হইতে পারে? এখানে রুট প্ল্যানটা হতে পারে আপনার সময়ের উপর নির্ভর করছে। আপনি যদি 3 দিন হয় একরকম হবে, 2 দিন হলে একরকম হবে। যদি আপনার 5 দিনের জন্য যদি ডেস্টিনেশন যদি কিনা আপনার দিনাজপুরের রাজশাহী, দিনাজপুরের সাইডে হয় তাহলে একরকম হবে, রাজশাহীর সাইডে হলে একরকম হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে যেই ট্যুরটা বেশি পরিচালনা করি কলেজ স্টুডেন্টদের জন্য, এটা হইতেছে হলো এনভায়রনমেন্টাল সায়েন্সের সাথে সম্পর্কযুক্ত এবং এখানে ওদের মূল লক্ষ্য থাকে হইতেছিল তিস্তা প্যারেস। তো তিস্তা ব্যারেজে আমি যে ট্যুরটা করে থাকি, এটা প্রথম দিন আমি ঢাকা থেকে বগুড়ায় নিয়ে যাই ওনাদেরকে। সকাল 6:30 ঢাকা থেকে রওনা দিয়ে আমরা 10:30টার মধ্যে বগুড়া পৌঁছে যাই। বগুড়া মহাস্থানগড়টা দেখার পরে আমরা ওনাদেরকে নাওগাঁতে নিয়ে যাই। নাওগাঁ
বাস স্ট্যান্ডে ওনাদেরকে দুপুরে খাবারটা খাওয়াই এবং সেখান থেকে আমরা 3টা সাড়ে 3টা নাগাদ আমরা পাহাড়পুরে চলে যাই। পাহাড়পুরটা ভিজিট করার পর, পাহাড়পুরটা দেখার পর মিউজিয়াম এবং পাহাড়পুরে ওই স্থাপনার সাথে যে লোকাল মার্কেটটা আছে সেগুলো দেখার পর আমরা তাদেরকে জয়পুর হাট দিয়ে রংপুরে নিয়ে যাই। জয়পুর হাট দিয়ে রংপুরে নিলে যে জিনিসটা হয় যে আমার এখানে সময়টা অনেক কম লাগে, হ্যাঁ, এবং আমার রাস্তা অনেক কম পড়ে। আমরা বাইপাস রোড দিয়ে, ছোট রোড দিয়ে যাই। একটা ঝুঁকি থাকে রাস্তাটা চিপা, বড় কোনো গাড়ি, আমার মতন বড় কোনো গাড়ি যদি আরেকটা চলে আসে তাহলে একটা ই হয়ে যায়, কোনো এক গাড়িকে প্রায় 1 কিলোমিটার পিছনে যেয়ে তারপরে সাইড দিতে হয়। এছাড়া আর কোনো সমস্যা নেই, কিন্তু সময়টা বাঁচে অনেক। আর রংপুরে রাতে থাকা খাওয়া, সকালবেলা তাজেরহাট জমিদার বাড়ি দেখে তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। তাজেরহাট জমিদার বাড়ি এই কারণে নেই যে ওইটা ওই আমাদের থাকার জায়গা থেকে ওটা কাছে এবং যাওয়ার পথেই পড়ে, উল্টা দিকে যাইতে হয় না। তাজহাট জমিদার বাড়ি ওখান থেকে আমরা তিস্তা ব্যারেজে যাওয়ার পথে মাঝখানে ভিন্ন জগতে আমরা একটু থামি, ওখানে গাড়ি দিয়ে আমরা ঘুরাই এবং ওদের ওয়াশরুমটা মূলত থামি হইতেছিল ওদের ওয়াশরুমটা ব্যবহার করার জন্য। হ্যাঁ, ওটা হাইজেনিক যেহেতু। হ্যাঁ, রাস্তায় তো আপনি পেট্রোল পাম্প ছাড়া আর কোনো ওয়াশরুম পাচ্ছেন না, কিন্তু সেখানে ভিন্ন জগৎ একটু হাইজেনিক একটা ওয়াশরুম দিচ্ছে, একটু না ভালোই ভালো। এরপরে তিস্তা ব্যারেজে আমরা ঘুরলাম ফিরলাম এবং 2টার দিকে আমরা সৈয়দপুরে চলে আসি। সৈয়দপুরে খাওয়া দাওয়া করে সৈয়দপুর থেকে আমরা কান্তিজির মন্দির দেখে তারপরে আমরা ওখান থেকে ঢাকায় ব্যাক করি। এটা হলো স্টুডেন্ট ট্যুরের ক্ষেত্রে। যদি কিনা এটা লেজার ট্যুর হয় তো সেক্ষেত্রে আমরা দিনাজপুর থেকে 1 রাত রেখে পরের দিন আমরা দিনাজপুরে আম বাগান এবং লিচু বাগান, আর হইলো ওই একটু সামনে পঞ্চগড়ে গেলে, ঠাকুরগাঁ পঞ্চগড়ে গেলে পঞ্চগড়ে একটা হরিণমারা, বালিয়াডাঙ্গি হরিণমারা জায়গা আছে, সেখানে একটা 200 বছরের পুরাতন প্রাচীন আম গাছ আছে, ওইটা দেখে পরে আমরা রাতে নিয়ে আসি। হ্যাঁ, গাছটা আমি দেখছি, গাছটার 22টা ডাল আমি গনেছি, এইভাবে মাটিতে ঢেউ দিয়ে উপরে উঠে গেছে এবং এই মাটিতে ডালটা পড়ে উঠছে বলে সেই গাছটা তার নিজের লোড নিয়ে দাঁড়ায় থাকতে পারছে। গাছটার ডালগুলো কিন্তু অনেক বড় ভারী এবং মাটির সাপোর্ট মাটিতে চলে আসছে। সাধারণত বট গাছ তো শিকড় নামায় দেয়, মাটিতে নামায় নিজেকে ঠেস দিয়ে রাখে খুঁটি, কিন্তু গাছের নিজের ডালটাই মাটিতে এটা উঠে গেছে। তো ওই জায়গাটা আমরা দেখাই এটা। আর যদি আপনি দিনাজপুরে না যে রাজশাহী যান তাহলে আমাদের ট্যুরটা হবে এরকম, ঢাকা থেকে প্রথমে আমরা চাঁপাইনবাবগঞ্জ পাঠাই দেবো। চাঁপাইনবাবগঞ্জে আম বাগান এবং জমিদার বাড়ি দেখায় এবং ওখানে রাইস মিল আছে 2টা, রাইস মিল দেখায় আমরা ওখানে রাতে রাখি এবং পরের দিন আমরা রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী পদ্মা পার্ক, হ্যাঁ, এগুলো ঘুরে তারপরে ঢাকার দিকে নিয়ে আসি। এটা তো আইটিনারি খুব শর্ট বললেন, মানে এটা একটু মানে যারা যায় তাদের তো শুধু মনে হয় আইটিনারি, এটা আমি শর্ট করে বলেছি আপনাকে। আর আমরা ট্যুর অপারেটর হিসেবে যেটা করি, আমরা এই আইটিনারির ভিতরে বাইরেও কিছু কাজ করি যেটা আপনি দেখেন না। একজন ক্লায়েন্ট হিসেবে আপনি এগুলো দেখবেন না, কিন্তু একজন ট্যুর অপারেটর হিসেবে এটা আমাকে করতে হবে। সেটা হলো ডেস্টিনেশন অ্যানালাইসিস। আমরা ডেস্টিনেশন অ্যানালাইসিস করি এখানে উত্তরবঙ্গ, হ্যাঁ, এখানে আমরা যেটা করি যে কখন এখানে অফিস টাইম, কখন এখানে রাশ টাইম, কখন সূর্য ডুবে, কখন সূর্য উঠে, সূর্যাস্ত, এগুলো আমরা ডেস্টিনেশন অ্যানালাইসিসের মধ্যে করি। এবং এই ডেস্টিনেশন অ্যানালাইসিসটা হইতেছিল আইটিনারির প্রাণ। আপনি যদি কিনা না বুঝেন যে না আমার এই 11টার সময় আমার এই জায়গা দিয়ে যাওয়া যাবে না, কারণ 11টার সময় ওদের গার্মেন্টসের এই জিনিসটা হয় এবং এই কারণে ওরা এখান থেকে ওই সেই সময় তাদের টিফিন পিরিয়ড এবং টিফিনটা তারা এই জায়গায় নির্দিষ্ট জায়গায় যা করে। তো সেক্ষেত্রে আপনি ওই সময় ওখান থেকে যেতে গেলে আপনার দেখা গেলো যে 20 মিনিট সময় বেশি লাগতেছে। তো আপনার ডেস্টিনেশন অ্যানালাইসিস যদি আপনি করেন তাহলে আপনি এই রুটটা ব্যবহার করবেন না 11টার সময়। আবার দেখা গেলো যে 5টার সময় সাধারণত আমাদের অফিস ছুটি হয়, তখন আমাদের বিভিন্ন জায়গায় পুরো দেশে আমাদের একটু রাশ থাকে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে এলাকার ভিতর দিয়ে, গলির ভিতর দিয়ে ব্যবহার করার জন্য, যাতে আমাদের জ্যামে পড়তে না হয়। এই কারণে আমাদের আইটিনারি করার পূর্বে ডেস্টিনেশন অ্যানালিসিসটা এটা আমাদের আলাদাভাবে করতে হয়, এটা তো ক্লায়েন্টকে বলা যায় না। হ্যাঁ, আমরা কোটেশন যেটা বানাই সবসময় আমরা 2টা কোটেশন বানাই। সবসময় আমরা 2টা কোটেশন বানাই। একটা কোটেশনকে আমরা বলি হলো এজেন্ট কোটেশন। এই কোটেশনটা আমি এবং আমার স্টাফ যারা আছেন ওনারা দেখবে, ওনারা ফলো করবে। এই কোটেশনের মধ্যে অনেক কিছু লেখা থাকে, ডিটেলস লেখা থাকে। আমি আপনাকে বলি, আপনি একজন ক্লায়েন্ট, আপনাকে আমি বলবো যে 6:30 রওনা দিব, এদিকে আমার এজেন্ট কোটেশনের মধ্যে লেখা থাকবে 6টার সময় রওনা দিব, যাতে আমার স্টাফরা সবাই 6টার দিকে তৈরি হয়ে থাকে, আগে আপনার আগে তৈরি হয়ে থাকে। হ্যাঁ, আবার আপনাকে 6:30 বললেও দেখা গেল যে আমি হয়তো দেখা গেলো যে 6:40 লিখে রাখছি, কারণ জানি আপনি এবং আপনার কোনো একজনের কারণে 10 মিনিট লেট হইতে পারে। হ্যাঁ, এই কারণে আমরা এস্টিমেট একটা টাইমও রেখে দিই। হ্যাঁ, এটা আমরা বলি। তো সব কিছু তো প্যাসেঞ্জারকে বলা যায় না, প্যাসেঞ্জারের বাইরেও আমাদের যে কাজ করতে হয় সেটার একটা হইতেছিল ডেস্টিনেশন অ্যানালাইসিস। আচ্ছা, আপনারা বোধহয় উত্তরবঙ্গের এইদিকে ট্যুর পরিচালনা করতে গিয়ে কোনো হাট বার বা এরকম কোনো কিছু মাথায় রাখা লাগে? কারণ ধরা যাক যে আমি দেখছি আর কি যে বিভিন্ন সময় যে রাস্তার উপরে কলার হাট,
বা এই যে পটলের বাজারও বোধহয় মিঠাপুকুরে এইদিকে যে হাট বারগুলো কি অ্যাভয়েড করার চেষ্টা করেন নাকি ওগুলো সবসময়ই থাকে ভিড়? আসলে আমরা হাট বারগুলোকে টার্গেট করে চেষ্টা করি ট্যুরগুলো পরিচালনা করার জন্য। আমরা যেটা করার চেষ্টা করি ডেস্টিনেশন অ্যানালাইসিসে হাট কী বারে আছে এবং ফুল মুন কী বারে আছে, আমরা চেষ্টা করি হাটের দিনে ট্যুরটা নেওয়ার জন্য। ও আমি আরো ভাবছি যে অ্যাভয়েড করেন কিনা। এটা না, আমরা ওইটার দিকে আরো টার্গেট রাখি। হ্যাঁ, এবং হাটের ট্যুর আমাদের বেশি চলে। যদি পেয়ারার হাটে আমরা যাই শরীয়তপুরে, এই যে বরিশালের ওদিকে, তো ওইটা একটা আলাদা। হ্যাঁ, আবার এই ঢাকার কাছে যেটা আছে, আমরা যদি মানিকগঞ্জ ওদিকে যাইতে নেই, তাহলে এখানে কালামপুর নামে একটা জায়গা আছে, সেখানে কালামপুর হাট বসে, বৃহস্পতিবার হাটটা বসে। হ্যাঁ, এরকম কোন কোন জায়গা আছে, নাওগাঁতে আছে মঙ্গলবারে হাট বসে, যশোরে হলো মঙ্গলবারে হাট বসে। তো আমরা চেষ্টা করি ওই টাইম ওখানে যাওয়া। যশোরে যদি আমাদের ট্যুর হয় তাহলে আমরা চেষ্টা করি মঙ্গলবারে হাটে খেজুরের গুড়, খাজুরার হাট, সেটাকে ধরার জন্য। কারণ সেই হাটে প্রচুর পরিমাণে এবং পিওর খাঁটি খেজুরের গুড়টা পাওয়া যায়। এটা তো শুধু শীতকালে বোধহয় নাকি গরমকালে? না, খেজুরের গুড় আসলে সবসময় পাওয়া যায়, সবসময় হাটটা বসে, কন্টিনিউ হাটটা বসে। হ্যাঁ, আমি নিজে 2 বার ওই হাটে গেছি। আচ্ছা আচ্ছা। আর ধরেন কোনো হাটে গেলেন বা কোথাও ট্যুর করতে গেলে কিছু স্পেশাল হয়তো দেখা যায়, সেটা জাতীয়ভাবে অত ব্র্যান্ড না কিন্তু স্থানীয়ভাবে কিছু নাম করে, সুনাম করে, মিষ্টির দোকান বা এরকম। তো আপনারা ওইগুলো দিয়ে যাওয়ার সময় কি এদিকে শুধু বলেন যে অমুক ব্র্যান্ডের মিষ্টি এখানে নাম করে, নাকি আপনি গেস্টদেরকে একটু করে না, খাওয়ান? আমরা কোটেশন করার সময় আমরা বিশেষ করে আমি অন্যরা কি করে জানি না, আমি একটা মিসেলিনিয়াস চার্জ আমার নেট কস্টের সাথে আমি অ্যাড করি। একটা মিসেলিনিয়াস চার্জ অ্যাড করি ওই আইটিনারির উপর বেস করে। যদি আমাদের ট্যুরটা যশোর, খুলনা, সুন্দরবনের দিকে হয় তাহলে আমরা জামালের মিষ্টির দোকানে আমরা যাই। ওখানে গেলে প্যাসেঞ্জারকে বলি, আসার সময় ওখানে আমরা গাড়িটা থামাই এবং বলি যে এটা অত্যন্ত সুস্বাদু একটা মিষ্টি, স্পন্সর মিষ্টি, এবং এই মিষ্টি কেজি ধরে বিক্রি করে না। এই মিষ্টি কিনতে হবে আপনাকে পিস হিসেবে, এবং পিসের এরকম দাম, পিসের সাইজ অনুযায়ী পিসের দাম। তো এবং এটা আপনারা বাসার সুবিনির হিসেবে নিতে পারেন। তো সেখানে অনেক ক্লায়েন্ট আছে বলে যে আমরা সুবিনির হিসেবে নিব, কিন্তু আপনি এখানে আনছেন, আপনি আমাদের মিষ্টি খাওয়ান। তো সেক্ষেত্রে আমার ওই যে মিসেলিনিয়াস একটা চার্জ আছে, আমি জানি যে আমি যাচ্ছি 38 জনকে নিয়ে, তো 38 পিস মিষ্টি আমাকে খাওয়াইতে হইতে পারে। তো সেইভাবে আমি একটা আইটিনারিতে একটা কস্ট আমি রেখেই দিই। আচ্ছা, এরকম খাওয়াইলে বোধহয় ট্যুর পরিচালনাও কিছুটা সহজ হয় না? সহজ হয়, ওনাদের সাথে আন্তরিকতা বাড়ে, রাস্তায় যখন দেখা হয় ওনাদের কারোর সাথে, হ্যাঁ, হাত ধরে জোর করে নিয়ে যে মনে করেন ভালো রেস্টুরেন্টে বসে খাওয়ায় দেয়। তো এটা একটা বিশাল একটা রাইট। এটাতে কারণ তার সে হয়তো মিষ্টি আনবে না, কিন্তু আনলেও সে কিন্তু প্লিজড থাকে। হ্যাঁ, এটা একটা থাকে। তো এটা তো গেল দেশের কথা। এখন ধরেন আউটবাউন্ড ট্যুরও তো করেন। হ্যাঁ, এখন ট্যুর মোটামুটি কোন দিকে বেশি হচ্ছে ঠিক এই সময়? এদিকে সময় একটু এক্সপেন্সিভ ট্যুর যেগুলো হচ্ছে সেটা হচ্ছে দুবাই বা চায়না, আর একটু লোয়ার রেট হতে গেলে আপনার এখন শ্রীলঙ্কাটা খুব ভালো চলতেছে। শ্রীলঙ্কা এমনি চায়না, মানে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে চায়নাতে বোধহয় আজকাল একটু ট্যুর বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে যেতেছে চায়না ট্যুরটা। আচ্ছা, এক্সপেন্সিভ হোক, মানুষ তো আশপাশে তো আগের চেয়ে অনেক বাড়ছে। হ্যাঁ হ্যাঁ। তো ধরেন যারা হয়তো চায়না যাইতে চায়, কতদিনের সময় নিয়ে গেলে মোটামুটি চায়না তো বিরাট একটা দেশ, পুরো দেশ তো আর দেখা সম্ভব না। ধরেন হয়তো বেইজিং গেল, কথার কথা, ওখানে গেলে কতদিন সময় হাতে নিয়ে গেলে বেইজিংটা মোটামুটি ভালো মতো দেখা যায়? মোটামুটি ভালো মতো আসলে আমাদের দেশের লোকেরা দেখতে পারবে না, কারণ পুরো বেইজিং দেখতে গেলে ওনার মাসখানেক লেগে যাবে। কিন্তু ট্যুর হিসেবে আপনি ফ্যামিলি নিয়ে গেলে আপনি বেইজিংয়ে 4 রাত থাকলে এটা গুড এনাফ। আমার যে ট্যুরটা আছে বেইজিং এবং সাংহাই, এটা হচ্ছে হলো 8 রাতের। এখানে 8 দিনের 7 রাত 8 দিন। হ্যাঁ, আমি এখানে 4 দিন রাখতেছি হইতেছে হলো বেইজিংয়ে, 3 রাত রাখতেছি হইতেছে হলো সাংহাইতে। ও, বেইজিং সাংহাই মিলে আপনি 7 রাতের একটা ট্যুর করেন। আচ্ছা, এই আইটিনারিটা কেমন হয়? এই আইটিনারিটা হয় আমাদের বাংলাদেশ থেকে ফ্লাইট যায় হচ্ছে হলো সাধারণত রাতের বেলা ল্যান্ড করে। তো আমি রাতের ওখানে বেইজিংয়ে পৌঁছালাম। প্রথমে ঢাকা থেকে গেলাম, এটা চায়না ইস্টার্ন হতে পারে বা চায়না সাউদার্ন হতে পারে। রাত্রি 12টার সময় গেলাম, এরপরে হোটেলে ঢুকতে 2টা বেজে গেল। সেদিন তো আর ঘোরাঘুরি কিছু নেই, রাত্রি 2টার সময় ঘুম থেকে উঠে সকালে নাস্তার পরে আপনার বেইজিং শহরটা আমরা দেখাই। বেইজিং শহরে ফরবিডেন সিটির দেখাই, সিল্ক মিউজিয়াম দেখাই, এবং ট্র্যাডিশনাল হার্বাল মেডিসিন একটা আছে, কালচারাল সেন্টার আছে তাদের, সেখানে দেখাই। হ্যাঁ, সেখানে মূলত আপনি চা নিয়ে বেশি দেখায় ওদের ওখানে প্রায় 2200 প্রকার চা আছে। কত প্রকার? 2200 আপনাকে ওরা খেতে দিবে এতটুকু ছোট ছোট কাপে, বুঝি না তো আমি। না, ওই আপনি কিন্তু দিবে তো প্রায় মনে করেন যে
40 পদের 50-60 রকম চা দেয়, 40 তাকে পদের কি চা আপনাকে বোঝা খেতে যায়? দিবে, এতটুকু এতটুকু 1 ইঞ্চি করে যদি কিনা খান, তার মানে 40 ইঞ্চি হ্যাঁ, খাইতে হইতেছে আপনাকে। ওটা কিন্তু বিশাল একটা টাফ। আমি 20টার বেশি খেতে পারি না কোনোবারই। কিন্তু ওগুলো খেয়ে কি আসলে বোঝা যায়? আমি কিন্তু স্বাদ গুলায় ফেলি। টেস্টগুলো ডিফারেন্ট বোঝা যায়, যায়? টেস্টগুলো বোঝা যায়। আমার হ্যাঁ, কাছে দুই এক টেস্টগুলো বোঝা আইটেমের পর যায়। সব একই মনে হয়। হ্যাঁ, এরকমই হয়, কিন্তু টেস্টগুলো মোটামুটি কিছু কিছু আছে ভালো মতোই বোঝা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তেঁতুলের মতন টক চাও আছে, চা পাতাটি তেঁতুলের মতো অনেক টক আছে। হ্যাঁ, এরকম আছে। আর এই ঝাল টাইপেরও আছে, নর্মাল যেটা আমরা খাই কষাই সেটাও আছে। তো আমরা ওইটা দেখার পরে আমরা রেস্ট, পরের দিন আবার আমরা যাই গ্রেট ওয়াল কেবল কার সহ আমরা ঘুরে টুরে নিয়ে আসি। হ্যাঁ, গ্রেট ওয়াল কি ডে প্রোগ্রাম করেন? ফুল ডে, ফুল ডে। ফুল ডে গ্রেট ওয়ালে বেজিং থেকে যেতে আপনার 70 কিলো, তো প্রায় 1.5 ঘন্টার উপরে লাগে। 1-1.5 ঘন্টা হ্যাঁ, লাগে। 1.5 ঘন্টার মতন লাগে। এবং কেবল কার সহ করতে গেলে আপনার অনেক সময়ই লাগে। আর গ্রেট ওয়ালটা আপনি চাইলে সারা মাস ধরে হাঁটতেই পারবেন, বিশাল লম্বা। ওরা অবশ্য এখন অনেকটা ছোট, কিন্তু তারপরে সেটা আপনি কভার করতে গেলে ভালোই সময় লাগে। জি। তো গ্রেট ওয়ালটা দেখার পরে আমরা ওদেরকে হোটেলে নিয়ে আসি। এরপরের দিন আমরা ফরবিডেন সিটি, এই এই টেম্পল অফ হেভেন, হ্যাঁ, এগুলো সহ আশেপাশে বেজিংটা আর একটু দেখায়, বার্ড নেস্ট, হ্যাঁ, যেটার মধ্যে আপনার অলিম্পিক হয়েছিল। ওগুলো দেখানোর পরে আমরা পরের দিন ওনাদেরকে বুলেট ট্রেনে করে সাংহাই পাঠাই দিই। বুলেট ট্রেন ওদের ওখানে 2 রকম বুলেট ট্রেন হয়, একটা হচ্ছে 4 ঘন্টায় যায় সাংহাই, আর একটা 6 ঘন্টা। ওখানে সাংহাইতে ওই রাতে পৌঁছে যাওয়ার পর বিকালের দিকে ট্রেন, যেহেতু রাতে আর কাজ থাকে না, পরের দিন সকালে আমরা ওনাদেরকে জেড ফ্যাক্টরি, জেড মার্কেট, এগুলো দেখে, বুদ্ধাস টেম্পল, জেড বুদ্ধাস টেম্পল, এটা দেখাই। তারপর দিন আমরা সাংহাইতে সাংহাই মিউজিয়াম, সাংহাই ওয়াটার ভিলেজ, এগুলো দেখাই। এবং তারপর দিন আমরা চেষ্টা করি সাংহাইতে আপনার লোগোল্যান্ড অথবা আপনার ডিজনিল্যান্ডে ঘুরে নিয়ে আসতে। হ্যাঁ, কারণ এশিয়ার মধ্যে এই দুইটা খুবই জনপ্রিয়। হ্যাঁ, তো এই করার পর পরের দিন আমরা ঢাকায় পাঠিয়ে দিই। তো এই যে চায়নায় যান, চায়নায় ট্যুর করেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজের সাথে কোনো সমস্যা হয় না? চাইনিজ ল্যাঙ্গুয়েজে আমি এই কারণে শিখে নিয়েছিলাম, কিন্তু ওটা দেখছি যে আসলে কোনো কাজেই দেয় না। আপনি দেখেন আপনি কি ঢাকাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ? আমি একটা কোর্স করেছিলাম, আমি পর্যটন কর্পোরেশন থেকে করেছি। এটা আপনার 30 ঘন্টার কোর্স ছিল, সরি 100 ঘন্টার কোর্স, 100 ঘন্টার কোর্স ছিল। কিন্তু ওইটা করছে, ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কথা বললে ওই হয় না। কারণটা আমি জিজ্ঞেস করলাম আমার টিচারের কাছে, আব্দুল ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, উনি বেঁচে আছেন কিনা জানি না, আল্লাহ ওনার ভালো করুক, যেখানে থাকুক ভালো রাখুক। তো উনি বলছে যে ঢাকার ভিতরে দুইটা লোক যদি কিনা চিটাগাংয়ের ভাষায় কথা বলে নিজেদের মধ্যে, তাহলে তুমি বাংলাদেশি হইয়াও ঢাকার মধ্যে থাইকাও তুমি ওদের কথা বুঝতে পারবা না। হ্যাঁ, সেরকম যদি কিনা কেউ উত্তরবঙ্গের ভাষায় কথা বলে নিজেদের মধ্যে, তাহলে তুমি বুঝতে পারবে না। সেখানে চায়না তো অনেক বড় জায়গা, অনেক বড় দেশ, তারা যদি বলে বুঝতে পারবে না। তারা যদি ইচ্ছা করতে চায়, বুঝতে চায়, তাহলে তারা হয়তো তোমার ভাঙা ভাঙা চাইনিজ শুনে বা এটা শুনে, ম্যান্ডারিন শুনে, ওরা সকলের একটা কমন মান ভাষা আছে, সেটা মান্দারিন, শুনে হয়তো মান্দারিন কিছুটা বা বুঝবে। তবে চেষ্টা করবা যে বডি ল্যাঙ্গুয়েজটাকে বেশি ব্যবহার করার জন্য, সাথে চাইনিজ মানে ইশারা, নন ভার্বাল যে কমিউনিকেশন, হ্যাঁ, এটা বেশি ব্যবহার করার চেষ্টা করবে। এটাকে ওরা ওদের নিজের মাতৃভাষার পরে এটাকে ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আচ্ছা, তো এরকম কোনো আপনার স্মৃতি আছে যে একটু জটিলতায় পড়ে গেছেন, উদ্ধার পাওয়া যায় না? আমি যখন প্রথমবার চায়নাতে যাই, তখন আমি ওই চায়না স্ট্যান্ড দিয়ে গিয়েছি, এবং সেটা আমার ছিল কুমিংয়ে 2 ঘন্টা আমার গ্যাপ ছিল। কুমিংয়ে 2 ঘন্টা, হ্যাঁ, কুমিংয়ে। তো আমি নামার পরে কুমিংয়ে গেছি। এখন আমি পানির জন্য অস্থির হয়ে গেছি, আমার পানির পিপাসা পাইছিল। তখন আমি পানি খুঁজতেছিলাম, এবং এয়ারপোর্টে পানি ফ্রি ছিল, এবং এখানে বলে দিছে যে তুমি এখানে পানি টানি খাইতে পারবা এবং বসতে পারবা। কিন্তু যেখানে বসছি সেখানে পানির কিছুই ছিল না। তো আমি বিভিন্ন জনকে বিভিন্ন কিছু বলতেছি, চাইনিজ ভাষায় বলতেছি। হ্যাঁ, পানির চাইনিজ শব্দ সু, হ্যাঁ, আমি বললাম যে সু সু, তো সে বলছে না। এদিকে সু অর্থ আবার বলা, সুর উচ্চারণের উপরে অর্থ নির্ভর করে। এখন আমি বলতেছি নাকি আমি পানি চাইতেছি, এটাকে বুঝাইতে পারছি না। তখন আমার ওস্তাদজির কথা মনে তো হতে আমি ইশারায় বললাম, যে ইশারায় দেখালাম আমি পানি খেতে যাচ্ছি, এখন তুমি রাস্তা দেখা দাও। তো সে আমাকে দেখাই দিল, সামনে যে ডান দিকে যাও, ওখানে জার রাখা আছে, সে বুঝাই দিল বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এরকম আছে, এখান থেকে তুমি গ্লাস নিয়ে পানি নিয়ে খায়া ওখানে আসতে পারবা। তো আমি ওইটা করলাম, আমি ইশারা ল্যাঙ্গুয়েজটা, এরপরে পুরো চাইনিজ টুর ইশারা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি। আচ্ছা, এরপরে ইংলিশও বলি নাই, ইংলিশও বলি নাই, চাইনিজ ভাষা তো ওইরকম নন ভার্বাল কমিউনিকেশন করে পার করে দিছে। হ্যাঁ। আচ্ছা, আমার চাইনিজ ভাষা নিয়ে আমার একজন ইম্পোর্টারের সাথে কথা হচ্ছিল, বাংলাদেশি। তো আমার একটা মজার গল্প আমি শুনছি, বলবো প্লিজ? আচ্ছা, এটা হলো এইরকম। তো উনি ধরেন গুয়াংজুতে হয়তো গেছে 50-60 বার এখন পর্যন্ত, মানে আমি যখন তার কাছে গল্প শুনছি তখন পর্যন্ত। তো উনিও এরকম কিছু চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করছে, কিছুদিন করছে। তো ওখানে তার সাপ্লায়ারকে বলতেছে যে আচ্ছা তুমি আমাকে একটু বলো তো
আমি 2-3 মাসে কেমনে তোমাদের ভাষাটা আরো একটু ভালোভাবে শিখতে পারি বা পুরোপুরি শিখতে পারি, এরকম কিছু একটা বলছে। তো চাইনিজ ভদ্রলোক নাকি তারে বলছে যে তুমি 3 মাসে চাইনিজ ভাষা ভালোভাবে শিখতে চাও? হ্যাঁ, শিখতে চাই। বলে আমি চায়নায় জন্ম নিয়ে আমার বয়স 52 বছর, আজ পর্যন্ত আমি চাইনিজ ভাষা সবগুলো জানি না, তো তুমি কেমনে তুমি জানবে কিভাবে 3 মাসে? জানবা? তো Exactly. এই হলো বডি মানে, ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে। হ্যাঁ মানে চায়না তো অনেকগুলো ভাষা আছে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হ্যাঁ, ভাষা, ওদের একটা আর আছে। ওদের একই শব্দের হ্যাঁ ভিন্ন অনেক রকম। উচ্চারণের কারণে ভিন্ন স্টেটে ভিন্ন অর্থ ব্যবহার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একই উচ্চারণ করছেন, শব্দ একই, উচ্চারণ একই, প্রনাউন্সিয়েশন একই, ওদের একটা কিন্তু শব্দ স্টেট আছে না? ভিন্ন হওয়ার কারণে হ্যাঁ, আপনার যে অর্থটা চেঞ্জ। মা এরকম কি আছে না? হ্যাঁ, ওদের মা মা দিয়ে 4টা অর্থ বোঝায় এখানে। এবং ওই একজন পর্যটক বলছিলেন যে পৃথিবীর সব দেশে গরুর দুধ আর মা মোটামুটি ভাবে একই রকম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো মা যেটা আছে সেটা হলো, একটা হলো মা মানে মাদার, একটা হলো মা মানে হইতেছে হলো যে সত্যি কি এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন, আরেকটা হলো যে মন্তব্য করা। হ্যাঁ হ্যাঁ, তো এরকম 4টা টোনে 4 রকম হ্যাঁ, অর্থ। মানে আবার উচ্চারণের স্টেট তারতম্যে ভিন্নতার অর্থ। কারণে অর্থও কিন্তু ভিন্ন আছে। এই জন্যই ওই ভদ্রলোক বলছে আমি চাইনিজ হওয়ার পরও 52 বছরে চাইনিজ ভাষা শিখতে পারি। আচ্ছা আচ্ছা, হইতে পারে এরকম কোনো ওনার সাথে আমি একমত। আচ্ছা, তো বাংলাদেশ থেকে যারা চায়না ঘুরতে যায় তাদের তো মানে আমরা এখানে একরকম খেয়ে অভ্যস্ত, চায়নায় তো সম্পূর্ণ তার বিপরীত রকম। তো একটু খাবারের জটিলতায় পড়ে না পর্যটক গিয়ে ওখানে? জটিলতা অনেকেই পড়ে, কারণ হইতেছে হলো যে আমরা একটা জানি যে চাইনিজরা আসলে সবকিছুই খায়, সাপ ব্যাং টিকটিকি থেকে হ্যাঁ, এটা সবকিছুই শোনা খায়। যায়, শোনা এবং হারাম হালালের বিষয় আছে, আমরা যেহেতু মুসলিম প্রধান দেশের লোক, আমরা বেশিরভাগই মুসলিম, বা মুসলিম না হইলেও হ্যাঁ আমরা তো সাপ ব্যাং খায় অভ্যস্ত না। অভ্যস্ত নই। হ্যাঁ, তো ওইখানে এই জিনিসটা দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য হ্যাঁ সকল ট্যুরিস্টের জন্য আমার পরামর্শ হলো মাছ। মাছ। মাছ মাছের আচ্ছা। মধ্যে কোনো হারাম হালালের বিষয় নাই, কোনো জবে করার বিষয় নাই। ও হ্যাঁ, চিকেন থাকলে একটা জবের জটিলতা হ্যাঁ, থাকে যে কে যে কি মাছ বলে। যদি আপনি খান, আর ওদের মাছগুলো খুব সুস্বাদু। আর অন্যান্য খাবারগুলো আপনি যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে মাছটা আসলে, অনেকে বলে যে সুগরের তেল যে হয়তো করে, যা কিনা আমাদের মুসলিম ধর্মের জন্য না, আসলে ওরা এরকম করে না। সুগরের তেল ওখানে ভালোই এক্সপেন্সিভ, ওরা ওরকম করে না। ওরা সবচেয়ে কম দামে যত খরচ ওরা কমাতে পারবে সেটাই করে। তো সেক্ষেত্রে মাছটা আপনি চয়েস করে নিতে পারেন, মাছ এবং ভেজিটেবল। মানে চায়নায় গেলে যদি সেফ সাইডে খাবার খাইতে চাই তাহলে মাছ এবং মাংস অ্যাভয়েড করে মাছ খাওয়া ভালো। আর কিছু নেই? ওরা তো নুডলস খায় খুব বেশি। হ্যাঁ, নুডলস আছে ওই, এবং আপনি ওই ভেজিটেবলতে নুডলস, এবং ওরা আরো কয়েকটা জিনিস করে অত্যন্ত সুস্বাদু। আর আরেকটা জিনিস হলো যে ওদের যে গরুর দুধটা আমরা যে গরুর দুধ দোকান থেকে কিনি সেই রকম না, ওদের দুধটা কাচের বোতলে থাকে, অত্যন্ত সুন্দর বোতলে থাকে। আর কিছু যেটা একটু সস্তা কোম্পানি সেটা থেকে প্লাস্টিকের বোতলে, এবং সেই দুধটা ইনস্ট্যান্ট আপনি খেতে পারবেন। সেটাও আপনি অত্যন্ত পুষ্টিকর, এবং ওরা সবসময় খাবারের দিক দিয়ে ওদের দেশে কিন্তু সবকিছু কোয়ালিটি মেনটেন করে। রাইট। তো আপনি মানে ওই খাবারে কোনো ধরনের না, কোনো ভেজাল তারা কোনো ভেজাল করবে না। এবং আমাদের দেশে যে হাইস গাড়িগুলো চলে, ওই দেশে ওই হাইস গাড়িতে ওরা ফল ফেরি করে বিক্রি করে, বিভিন্ন রকম ফল। হ্যাঁ, আপনি ওখান থেকে ফল কিনে খাইলেন, হ্যাঁ আপনি রিফ্রেশমেন্টের চিপস টিপস না খায় আপনি দেখা গেলো 3 জন আছেন, মাঝের হিসেবে একটা তরমুজ নিয়ে খেয়ে ফেললেন। হ্যাঁ, মানে আমিও এরকম শুনেছি যে যারা চায়না যায় তারা মোটামুটি অনেক রকম ফ্রুটস খায়। ফ্রুটস কি সস্তা তুলনামূলক? মোটামুটি সস্তায়, এবং ফ্রুটস সস্তা। আর সবচেয়ে বেশি হইতেছিল যে ফ্রুটসের স্বাদগুলো কিন্তু অসাধারণ হয়, আমাদের চেয়েও একটু ভালোই স্বাদের। ড্রাগন ফল আমি ওখানে 4 রকম দেখেছি, আমাদের দেশে তো 3 রকমের বেশি পাই নাই, ওখানে 4 রকম পেয়েছি। আচ্ছা, চায়না নিয়ে আর একটা আমার প্রশ্ন আছে, এটা আমার শোনা, কিন্তু আমি যতজনকেই জিজ্ঞেস করি কেউ কেন জানি উত্তর দিতে চায় না। দেখেন তো আপনি দিতে পারেন কিনা। চায়নায় গিয়ে কি আপনি সাপের জুস খেয়েছেন কখনো? না। সবাই বলে না, কিন্তু এমনি শোনা যায় যে ওখানে নাকি সাপের জুস অনেক ব্যয়বহুল। হইতে পারে ব্যয়বহুল, আমি আসলে ব্যয়বহুল ওই জায়গাতে যাইও নাই, তবে সাপের জুস খাই নাই। আর আমরা এমনি দেখছি যে পর্ক এবং গরুর গোস্ত এবং খাসি এবং মুরগি মোটামুটি এক কাতারে রাখছে, আর ওরা মাছটাকে রাখে আলাদা সাইডে। ওদের যেই হিসাবটা এরকম অনেকটা থাকে, এই সাইডে থাকবে হইতেছিল সব গোস্তর আইটেমগুলো, এখানে থাকবে হইতেছিল আপনার মাছ আইটেমগুলো, আর পিছনে যেটা থাকবে সেটা হইতেছিল আপনার ভেজিটেবল আইটেমগুলো। তো এই কারণে আমরা সাধারণত চায়নায় গেলে কাস্টমারদেরকে বলি, বা আমি নিজেও, আমি এই গোস্তের আইটেমের দিকে যাই না। কারণ কেউ যদি কিনা
গরুর গোস্ত শুকরের চামচ দিয়ে উঠায় নেয়, Right, তাহলে তো নিয়ে ঘুরে নিলে ফিরে তো- ওদিকে চলে যাইতেছে। কিন্তু মাছের এটার মধ্যে সেই এটা হওয়ার সম্ভাবনা থাকে না, এই কারণে মাছ এবং ভেজিটেবলের দিকে যায়। আর ওদের ভেজিটেবল আমার কাছে আসলে তেমন একটা সুস্বাদু মনে হয় না। হ্যাঁ, ওদের এখানে একটা পালং শাকের মতো না, আমাদের দেশে পালং শাকের মতো একটা শাক আছে, ওইটাই আমি একটু যা আমাকে একটু ভালো লাগছে, কিন্তু অন্যগুলো লাগে না। আর মাছ কোনো সমস্যা নেই, মাছ ওরা খুব সুস্বাদু রান্না করে। আমি যে 8-9 দিন ছিলাম মোটামুটি মাছ খেয়ে মাছ খেয়েছিলেন। ওকে, আচ্ছা, এখন আপনার কাছে আমার আজকের মোটামুটি শেষ প্রশ্ন। আপনি এই লাইনে আছেন, এই লাইনে মানে এই পেশায় আছেন বেশ কিছুদিন যাবত। তো সাম্প্রতিক সময়ে দেখা গেছে যদিও বাংলাদেশের ওভারঅল পর্যটনের অবস্থা ভালো না, তারপরেও অনেক ইয়াং জেনারেশন পর্যটনে উদ্যক্ত হয়ে আসছে। তো তাদের তাদের ব্যাপারে কি আপনার কোনো মেসেজ দিবেন? হ্যাঁ, অবশ্যই দিব। আমি পর্যটন সেক্টরে আছি, যে আশা নিয়ে আসছিলাম সেই আশাটা আসলে পূরণ হয়নি, কিন্তু আসলে আমাদের পর্যটন সেক্টর হলো বিপুল সম্ভাবনাময় জায়গা। হ্যাঁ, আমি যদি একটা দোকান থেকে এই মগটা কিনে নিয়ে আসি, হ্যাঁ, যেই টাকা দিয়ে কিনে রাখেন, এই দোকানদার এই মগটা আরেক জায়গা থেকে কিনে এনে তার দোকানে শো করছে, আমি সেখান থেকে নিয়ে আসছি, ওই জায়গাটা খালি হয়ে গেছে, ওই জায়গার দোকানটা আবার ভরার জন্য তাকে আবার আরেক জায়গা থেকে মগ কিনে এনে ওটা শো করতে হবে এবং কাস্টমার যে কিনে আনতে হবে। কিন্তু পর্যটন যে ব্যবসাটা, সেটা হলো কক্সবাজার, সুন্দরবন, সিলেট বা উত্তরবঙ্গে, যেটা আমি বললাম কোটেশন আকারে বললাম, দিনাজপুর, হ্যাঁ, পঞ্চগড় কিংবা ঠাকুরগাঁ। তো এই জায়গাগুলো আমি এবং আমার মতন 16 কোটি মানুষ এটা 16,000 লোকের কাছে 16,000 কোটি লোকের কাছে বিক্রি করতে পারবে, কিন্তু এই জায়গাটা আপনি নিয়ে যেতে পারবেন না। আপনি এখানে এসে ছবি তুলবেন, ছবি তুলে মেমোরি নিয়ে যাবেন। আমার কক্সবাজার, আমার সুন্দরবন, আমার সিলেটের হিল ট্র্যাক কিংবা উত্তরবঙ্গ আমার সেই জায়গাতেই থাকবে এবং আবার নতুন কাস্টমার আসবে। আমার এই জায়গাটা কিন্তু নষ্ট হইতেছে না, আমার গুছায় রাখতে হবে। হ্যাঁ, তো গুছায় রাখতে হবে এবং এটা হলো অপার সম্ভাবনা হবে। এটা 100% হইতেছিল বৈদেশিক মুদ্রা আর্নের জায়গা। আমরা গার্মেন্টস বা অন্যান্য যে কোনো কিছু উৎপন্ন করি না কেন, হ্যাঁ, এই গার্মেন্টসে আমাদের 100% আর্ন হয় না, হয়তো আমাদের 10% বা 15% পর্যন্ত আর্ন হয়, কিন্তু এই পর্যটনের ক্ষেত্রে সম্পূর্ণটাই আমাদের বৈদেশিক আর্ন। একটা বিদেশি যখন কিনা আসে বাংলাদেশে 10 দিনের জন্য বা 15 দিনের জন্য থাকার জন্য, সে পকেটে করে তার খাবার নিয়ে আসে না, সে পকেটে করে ডলার নিয়ে আসে। আমরা সেই ডলারটার বিনিময়ে তাকে আমরা এখানে খাওয়াই। আর সে পকেটে করে তার গাড়ি নিয়ে আসে না, আমরা তাকে ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিই, তার হোটেলের ব্যবস্থা করে দিই, এবং সে যেই টাকাটা খরচ করতেছে, হ্যাঁ, সে যে $3,000 খরচ করতেছে, এই $3,000 আমার দেশে থেকে যেতেছে। এটা একটা অপার সম্ভাবনাময় জায়গা এবং আমি আমাদের তরুণ প্রজন্মকে বলতেছি, তোমরাও এদিকেও তোমাদের পজিটিভ চিন্তা ভাবনা নিতে পারো উদ্যোক্তা হিসেবে বা কোনো অফিসে চাকরি হিসেবে, এবং এটা করতে গেলে তোমাদের সেরকম একটা খরচও পড়বে না। হ্যাঁ, এবং এই জিনিসটা আমরা ধরে রাখতে পারলে এবং বহির্বিশ্বে আমাদের পর্যটন দিয়ে আমরা ব্যাপক ইকোনমিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, এবং এটাতে আমাদের সেরকম হবে না। এটা একটা স্বাবলম্বী হওয়ার জায়গা। আমি হতাশ আমাদের সকল সরকারকে নিয়ে, হ্যাঁ, যে ওনারা এরকম একটা খাতকে ওনারা সবসময় হেলায় ফেলায় রাখছে, পর্যটনকে শিল্প হিসেবেই ওনারা ঘোষণা দিতে চান না। বহু কষ্টে এই করোনার পরে আমরা এটা পর্যটনকে একটা শিল্প হিসেবে ঘোষণা করাইছি। এবং এখানে যে এরকম একটা অবস্থা, আপনি একটা অবাক হয়ে যাবেন যে এতগুলো সরকার আসছে, শেখ মুজিবুর রহমানের সরকার, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, জিয়াউর রহমান সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়া সরকার, হাসিনা সরকার, আবার খালেদা জিয়া সরকার, আবার হাসিনা সরকার, এতগুলো সরকার আসছে। এতগুলো সরকারের মধ্যে এরশাদ সরকারের একটা সিদ্ধান্ত পর্যটনকে অনেকটা আগে দিছে, হ্যাঁ, কিন্তু এই সিদ্ধান্তটা উনি পর্যটনের জন্য দেন নাই, কিন্তু এই সিদ্ধান্তের কারণে পর্যটন হেল্প হয়েছে, আমাদের পর্যটন শিল্প হেল্প হয়েছে। এই সিদ্ধান্তটা হচ্ছে এরশাদ সরকার ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের সব পেট্রোল পাম্পে টয়লেট থাকতে হবে। এখন সব পেট্রোল পাম্পে টয়লেট আছে, এই টয়লেট থাকার কারণে যেই সুবিধাটা আমরা হয়েছে, আমি যখন কিনা ট্যুরিস্ট নিয়ে কক্সবাজারে যাচ্ছি, আমাদের টয়লেটের চাপ পাইলে কাস্টমার ছোট বাচ্চারাও সাথে থাকে, বয়স্ক মহিলা এবং পুরুষরা থাকে, হ্যাঁ, যে কোনো সময় এটা একটা প্রাকৃতিক ব্যাপার। প্রাকৃতিক ডাক কারণ পাইলে আমরা তখন কি করি, আমরা তখন নিশ্চিন্তে ড্রাইভারকে বলি, ভাই একটা পেট্রোল পাম্পের সামনে যে পেট্রোল পাম্পটা আছে সেখানে আপনি গাড়িটা রাখেন। তো এই সাপোর্টটা আমরা পাইতেছি। এরশাদ সরকারের আমলে এটা হয়েছে, আর কেউই হয় না। আর অন্যান্য যেটা করা হইতেছে বিভিন্নভাবে বলা হয়, কিন্তু ওরা তো আমাদেরকে পর্যটক এই শিল্প হিসেবে গণ্য করে না, এই কারণে করে না। কিন্তু এটা দিয়ে আমরা এমনভাবে উন্নতি হতেও পারি যে বৈদেশিক অন্যদেরকে আমরা সাহায্য করার মতো সক্ষমতা অর্জন করব। আপনি অন্যান্য সেক্টরে এত সুবিধা পাবেন না। আপনার যে পর্যটন, আমাদের খুলনা যদি আমি বেচি, আমি 16,000 কোটি লোকের কাছে বেচবো, খুলনা কেউ নিয়ে যেতে পারবে না, পকেটে করে নিতে পারবে না। কক্সবাজারও তাই, সেন্ট মার্টিনও তাই। এখন আবার সেন্ট মার্টিনে শুরু হয়েছে পর্যটন যাতে না যায় এরকম একটা পায়, তারা আমি এটা তীব্র প্রতিবাদ জানাই।
কারণ হইতেছিল এখানে সেন্ট মার্টিনে নিজস্ব সেন্ট মার্টিনে অধিবাসীরা রয়েছে, আমরা পর্যটক যারা আছে আমাদেরই অনেক পরিচিত লোকজন এখানে ভালো একটা ইনভেস্টমেন্ট করে ফেলছে। এখন এই অবস্থা তাদেরকে বিকল্প না দেখা, তাদেরই না করে এইভাবে যদি বন্ধ করে দেয়, এমনি সেন্ট মার্টিনে যারা থাকে বা যারা আমরা পর্যটন ব্যবসা করি সেন্ট মার্টিন 4 মাস বন্ধ থেকে করে 5 নাই। মাস করি, এটা বন্ধের মতো। আপনি 1 মাস নভেম্বর মাসে যাইতেই পারে নাই কেউ, ডিসেম্বর মাসে সে যায় থাকবে শুধু। হ্যাঁ, এরপর জানুয়ারিও থাকবে, ডিসেম্বর জানুয়ারি 2 মাস থাকবে, এরপর ফেব্রুয়ারি থেকে আবার বন্ধ। আবার বন্ধ। এখন এই 2 মাস আমি কিভাবে চালাবো? 1 বছরের খরচ আমি 2 মাসের ইনকাম দিয়ে কিভাবে উঠাবো? আপনি যে আমাদেরকে 2 মাস দিচ্ছেন, হ্যাঁ, এই 2 মাসের ইনকাম দিয়ে আমি 1 বছর খরচ কিভাবে উঠাবো? আর যে বলতেছেন যে দিনে আসবেন, সেন্ট মার্টিনে আমার যাওয়া আসা করতে গেলে অন্তত পক্ষে 9,000 টাকার মতন খরচ আছে। 9,000 টাকা খরচ করে আমি 2 ঘন্টা ওখানে থাকবো এবং আমার জার্নিটা কি পরিমাণ হ্যাট্রিক হয়ে যেতেছে, কি পরিমাণ কষ্টদায়ক হয়ে যাইতেছে। তো এটাতে আমি সরকারকে অনুরোধ করবো যে এটাকে আপনারা অন্যভাবে পজিটিভলি এটাকে দেখেন। আমরা পরিবেশের রক্ষার পক্ষে আছি, হ্যাঁ, কিন্তু এই পর্যটন ধ্বংস করে দেওয়ার পক্ষে নাই। হ্যাঁ, এইভাবে সেন্ট মার্টিনকে জনশূন্য করে দিয়েন না। তো আপনি ইয়াং জেনারেশনকে পর্যটনে আসতে বলেন, কিন্তু গল্প তো বললেন হতাশার, এটা একটু না, হতাশার বলছি যে এই হতাশাটা কাটায় উঠতে হবে, কারো না কারোতে আসতে হবে। হ্যাঁ, পর্যটন শিল্পের দিকে আমরা নজর দিলে আমরা এটা করতে পারবো। আমরা নিজেরা দেশের ভিতরে ট্যুর করার চেষ্টা করবো এবং বাইরের দেশ থেকে আমরা ট্যুরিস্ট আনার চেষ্টা করবো। এই ক্ষেত্রে সরকারকে আমি যেটা বললাম, সরকার আমাদের শিল্প হিসেবে ঘোষণা দিতে চাচ্ছে না, বা দিলেও ওরা করতেছে আমাদেরকে, এখন দিলেও ওরা আমাদেরকে দেখে হইতেছিল বিমাতা সুলভ আচরণ করে, ওরা আমাদেরকে সৎ ভাইয়ের মতন দেখে। হ্যাঁ, সৎ ভাইয়ের মতন দেখে ওরা। আচ্ছা, মানে পর্যটন সেক্টরের পাশে সরকার একটা বিরাট উদাসীনতা আছে। হ্যাঁ, সরকার কখনো আসলে ওইভাবে আন্তরিকভাবে চেষ্টা করে নাই বলে আপনি মনে করতেছেন? হ্যাঁ, আমি এটা মনে করছি। এবং পর্যটনের দিয়েই আমরা কিন্তু স্বাবলম্বী হইতে পারি। আচ্ছা, মধ্যমায়ের দেশ না, আমরা উন্নত বিশ্বে আমাদের নাম লেখাইতে পারি পর্যটন দিয়ে। আচ্ছা, তো আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এই কথাগুলো যদি সরকারের কান পর্যন্ত কোনোভাবে পৌঁছে, তাহলে হয়তো সরকার আগের তুলনায় আরেকটু সচেতন হবে, আরেকটু আন্তরিক হবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি। তো জাকারিয়া ভাই, একটা ভালো ট্রাভেল আইটিনারি করতে গেলে এটা কোন কোন বিষয়ের দিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার? আইটিনারির প্রাণ হলো ডেস্টিনেশন অ্যানালাইসিস। আপনি যেখানে যাবেন সেই জায়গাটা সম্পর্কে আপনার ব্যাপক ধারণা থাকতে হবে। আমরা ডেস্টিনেশন অ্যানালাইসিস করতে গেলে আমরা আমাদের বোদ্ধাদের দ্বারা, আমরা বিশেষজ্ঞ দ্বারা যেটা পাইছি, যে কোনো জায়গায় 7টা এস এর মধ্যে যতগুলো এস থাকবে সেই এস এর উপর নির্ভর করে সেই এস এর উপর নির্ভর করে সেই জায়গার পর্যটন আকর্ষণ করার ক্ষমতাকে বোঝায়। এবং ওই আকর্ষণকৃত জায়গাগুলো যদি আপনি সিলেক্ট করে প্যাসেঞ্জারকে দিতে পারেন, প্রত্যেকটা আইটিনারিতে যদি এস রাখতে পারেন, তাহলে আপনি হবেন। এই এস যেটা শুনে আপনি একটু আশ্চর্য হইলেন, এই 7টা এস হলো সি। হ্যাঁ, বুঝতে পারছেন, সমুদ্র থাকলে পর্যটন অবশ্যই হিট। এরপরে স্যান্ড, এটা বালু, এটা সমুদ্রের বালু হইতে পারে এবং ডেজার্টের বালু হইতে পারে, মরুভূমির বালু হইতে পারে। এরপরে সান, এটা সূর্য উদয় হইতে পারে, সূর্যাস্ত হইতে পারে, আবার দুইটাও হইতে পারে। আমরা ভাগ্যবান, আমাদের কুয়াকাটায় সানসেট এবং সানরাইজ দুইটাই দেখা যায়, এবং কক্সবাজারে আমরা সানসেটটা খুব ভালো দেখতে পারি। হ্যাঁ, এরপরে স্নো, এটা হলো বরফ। এই বরফের জন্য অনেক লোক বিভিন্ন জায়গায় যায়, বিশেষ করে কাশ্মীরে যায় লোকজন বরফ দেখার জন্য। কাশ্মীর যায়, আশপাশের দেশগুলোর ভিতরে কাশ্মীর, সিকিম। হ্যাঁ, এরপরে হলো সাইট সিং ট্যুর। সাইট সিং ট্যুর এই জন্য লোকজন ভুটানে যায়, এবং আমাদের দেশেও আমরা এখান থেকে উত্তরবঙ্গের দিকে যেতে পারি, বা সিলেটে হিল ট্র্যাক, হ্যাঁ, চিটাগাং হিল ট্র্যাক, এটা আমরা দেখতে পারি। হ্যাঁ, এরপর হলো শপিং এবং শপিংয়ের জন্য ব্যাপক ট্যুর হয়। আর সর্বশেষ হলো সেক্স। হ্যাঁ, এটা দেখা গেছে যে 35% ট্যুর আসলে সেক্সের জন্য হয়, এবং অনেক দেশ এটার জন্য প্রসিদ্ধ। এটাকে আপনি হইলো ধর্মীয় দিক থেকে এরকম হইলো বা দৃষ্টিকোণে হইলো, এটা আসলে এড়ায় যেতে পারবেন না। আমাদের বাংলাদেশে এই একটা যে কোনো আইটিনারি দিয়ে প্যাসেঞ্জারকে, আপনি বিদেশি প্যাসেঞ্জারকে আকৃষ্ট করে আনতে পারবেন। কারণ আপনি দেখেন, আমাদের কিন্তু 5টা এস আছে: সি, স্যান্ড, সান, সাইট সিং এবং শপিং। শপিংয়ে আপনি বলতে পারেন যে কি শপিং আছে আমাদের দেশে? হ্যাঁ, আসলেই আছে। এবং আমাদের দেশের সুনাম ধন্য বিশ্ব দরবারে একটা পরিচিত আছে, সেটা হলো বঙ্গবাজার। বঙ্গবাজারের কথা আমি বিভিন্ন দেশের লোকের কাছে শুনেছি, বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন কারণে যেতে হয়েছে, তারা বঙ্গবাজারের কথা বলে। মানে দেশের বাইরে বঙ্গবাজার চেনে? হ্যাঁ, চেনে। বঙ্গবাজার তো পুরে গেছে, চিনে। হ্যাঁ, তারপরেও তারা চিনে। হ্যাঁ, বঙ্গবাজার চিনে, এবং ওরা শপিংয়ের জন্য কেউ বাংলাদেশে আসলে তারা বলে, এবং আড়ংটাও চিনে। আচ্ছা, হ্যাঁ, আড়ং একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আড়ং চিনে। হ্যাঁ, এবং চিনে। তো এই শপিংয়ের জন্য লোকজন আসে, একেবারে যে আমরা যে একদম ফেলনা সেরকমও না। না। হ্যাঁ,
আমাদেরও এই আছে এই আইটিনারি যেটা বললাম ডেস্টিনেশন এস দিকে বোঝা যায় যে আমাদের বাংলাদেশটা একটা ভালো আইটিনারি হতে পারে। আপনি সমুদ্র নিয়ে যে কোনো আইটিনারি প্যাসেঞ্জারকে দিতে পারেন, আপনি হিল ট্রেক নিয়ে আইটিনারি দিতে পারেন, আপনি সুন্দরবন নিয়ে বলতে পারেন, আপনি উত্তরবঙ্গ নিয়ে বলতে পারেন, তারা আসবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের মাঝে অনেকক্ষণ সময় দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি আমরা সামনের অন্য কোনো পর্বে আবার আমন্ত্রণ জানাবো, সেদিনও আপনি এসে আমাদেরকে সমৃদ্ধ করবেন। শুকর আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের জাকারিয়া ভাই, যদিও উনি আইটিনারি স্পেশালিস্ট, আইটিনারি অ্যান্ড কোটেশন বেসিক্যালি, তারপরেও প্রসঙ্গক্রমে অনেক বিষয়ে আলোচনা আসলো। তো এই ওনার আলোচনাগুলোর ভিতরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো, বা সবচেয়ে যেটা লোভনীয় জিনিস মনে হলো, সেটা হচ্ছে একজন বিদেশি হয়তো বাংলাদেশে ঘুরতে আসবে, সে পকেট ভরা ডলার নিয়ে আসবে, অনেক ডলার খরচ করবে, কক্সবাজার যাবে, সুন্দরবন যাবে, রাঙ্গামাটি যাবে, বান্দরবান যাবে, সে সাথে করে শুধু স্মৃতি নিয়ে যাবে, আর কিছুই নিয়ে যাবে না। মানে আপনার সেন্ট মার্টিন আপনারই থাকবে, আপনার কক্সবাজার আপনারই থাকবে, আপনার সমুদ্র সৈকত আপনারই থাকবে, আপনার সুন্দরবন আপনারই থাকবে, কিন্তু এগুলো আসলে আপনি তার কাছে বেচে দিয়েছেন। হাজারবার, লক্ষ কোটি বার বেচার পরেও জিনিসগুলা আপনারই থাকবে, আপনি শুধু টাকা ইনকাম করবেন। আশা করি বাংলাদেশ পর্যটনে স্বয়ংসম্পন্ন হবে। আর উনি যেটা বললেন যে পর্যটনের প্রতি সরকারের একটু হয়তো উদাসীনতা আছে, অথবা সরকারের হয়তো মনোযোগ একটু কম আছে, আশা করি সরকার আমাদের পর্যটনে আরও বেশি মনোযোগী হবেন, আরও বেশি যত্নবান হবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন।